5ই আগস্ট 5ই আগস্ট পরে আমি 6ই আগস্ট গোপালগঞ্জে আসি। 6ই আগস্ট গোপালগঞ্জে আসার পরে ওইখানে আমার নেতাকর্মীদের সবার সঙ্গে যোগাযোগ করি যে যদি বাড়ি কেউ না থাকতে পারে গোপালগঞ্জে যেন আসে, গোপালগঞ্জে ফ্ল্যাট ভাড়া করা হয় যে ওইখানে যাতে রাখা হয়। তো এক এক করে ফোন আসতেছে, এর বাড়ি বাড়ি ভেঙে ফেলছে, এর বাবারে মারিছে, এর মারে মারতেছে, এইভাবে এক এক ভাবে এক একজন ভাবে খবর আসতেছে। তো আমার বাড়িও ভাঙতেছে, মানে টোটাল কর্মীদের বাড়িঘর ভাঙা এবং তাদের পরিবার পরিজনকে মারা, এই খবরগুলো আসতেছে। তো যে কোনো ভাবে আর কি কর্মীরা পালায় গোপালগঞ্জে আসলো। তারপরে কেউ কেউ যার যার আত্মীয় স্বজনের বাড়িতে গেল। যাওয়ার পরে যখন সেপ্টেম্বর আগস্ট পরবর্তীতে সেপ্টেম্বর যখন দেখতেছি যে আমি আর বাংলাদেশে থাকলে আমার জন্য অনেক হুমকি, তখন আমি ইন্ডিয়ায় গেলাম চিকিৎসার জন্য। আমি ইন্ডিয়ায় যেয়ে ট্রিটমেন্ট সেরে আমি 4 মাস পরে আবার বাংলাদেশে গেলাম। বাংলাদেশে গিয়ে আমি ওই যে নেতাকর্মীর সঙ্গে সবসময় যোগাযোগটা রেখে সার্বিক পরিস্থিতি জানার জন্য যে কি অবস্থা, কি দেখি কোনো সমস্যা আছে কিনা। তো নেতাকর্মী একটাই ভাষ্য যে 5ই আগস্ট পরবর্তীতে তাদের উপর যে নির্যাতন, এই অবৈধ সরকারের মব বাহিনী দিয়ে যে নির্যাতনের শিকার ছাত্রলীগের নেতাকর্মী, এই নির্যাতনের কথা যদি বলতে হয় তো শরীরের প্রতিটা লোম দাঁড়ায় যায়। তো তার পরবর্তীতে আমি ঢাকায় দুই তিনটা মিছিল করি। মিছিল করার পরে আমি অ্যারেস্ট হই। অ্যারেস্ট হওয়ার পরে কারাগারে যাই। কারাগারে যাওয়ার পরে আমাকে সেলে রাখা হয় এবং 3.5 মাস সেলে বন্দি করে রাখা হয়। বেড়ি বেড়ি সঙ্গে বেড়ি বেড়ি দিয়ে লোহার বেড়ি দিয়ে আমাকে সেল 24 ঘন্টা লক আপ রাখা হয় এবং ফোন কল পর্যন্ত দেওয়া হয় না। আমি জেলারকে একদিন রিকোয়েস্ট করলাম যে আমার ফোন কল তো প্রতিটা আসামি পাবে, তাহলে আমি কেন পাবো না, আর আমাকে কেন ছেড়ে রাখা হয়েছে? তো সে উত্তরে বললো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ তোমাকে সেলে রাখা এবং তোমার ফোন কল বন্ধ রাখা। আমি বললাম যে যাকে সেলে রাখা হয় তাকে কি বেরি করানো হয়? তা বললো যে তোমার ব্যাপারে এটা নির্দেশ আছে। তো কারাগারের ভিতরে যে নির্যাতন, কারাগারের আমি তো এই 11টা মাস করে জেলে, 11টা মাস পর বাইরের পুরোপুরি খবরটা আমার জানা নেই। তো এই কারাগারের ভিতরে যে নির্যাতন, এই নির্যাতনের ন্যূনতম যদি আপনারা জানেন, আমি জয়দেব দাদা জানে কিছুটা, কারণ তার এলাকার লোকের সঙ্গেই আমি জেল কাটিয়েছি 7টা মাস। সাবেক ছাত্রলীগের সভাপতি ছিল মিল্টন ভাই, মনিরামপুর। তো আমি তাদের সঙ্গে জেল কাটিয়েছি। তো নির্যাতনের যে মাত্রা, সেই নির্যাতনের মাত্রা যদি বলতে হয় তো মুখে ভাষায় প্রকাশ করা যাবে না যে জেলের ভিতরে নির্যাতনের চিত্রটা। আপনি আওয়ামী লীগের কোন নেতাকর্মী যদি কারাগারে যায়, কারাগারে যাওয়ার পরবর্তীতে তাকে প্রথম কেস টেবিল থেকে প্রেশার ক্রিয়েট শুরু হবে, তার পরবর্তীতে যেখানে রাখা হবে এবং আপনি দেখবেন যে জেল কোড অনুযায়ী নতুন হাজতে কোনো বন্দীকে দিয়ে কাজ করানো জেল কোডের আইন পরিপন্থী। তো বর্তমান যে জেলাররা আছে তারা 3 দিন আওয়ামী লীগের নেতাকর্মী তো জেলে ঢুকতেছে বেশি, এখন 3 দিন তাদের দিয়ে কাজ করে টোটাল জেলখানা পরিষ্কার করানো, বিভিন্ন কাজ এই 3 দিন এদের দিয়ে করায়। করানোর পরবর্তীতে তাদের এমন ভাবে রাখা হয় যে তারা বাধ্য হয়ে জেলারকে বলুক যে আমি একটু ভালো জায়গায় থাকতে চাই। যখন ভালো জায়গায় থাকতে চাওয়ার কথা বলা হয় তখনই টাকার টাকাটার কথা বলা হয় যে আপনি এটা করেন তাহলে আপনাকে ভালো জায়গায় রাখা হবে। যে নির্যাতনের শিকার আওয়ামী লীগের নেতাকর্মী, আমার মনে হয় না যে বিগত দিনে আওয়ামী লীগ সরকারের সময় এরকম কারাগারের ভিতরে এরকম নির্যাতনের শিকার কেউ হয়েছে বলে আমার মনে হয়। ধন্যবাদ সাদ্দাম, আমি তোমাকে কিন্তু তোমার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে তুমি যখন নাকি তোমার স্ত্রী এবং সন্তানের মৃত্যুর খবর পেলে, যেটি আমরা জানি নিশ্চিত করে যে এটি একটি হত্যাকাণ্ড, তুমি কি প্যারোলে মুক্তি চেয়েছিলে? কারণ আমরা আমাদের আমাদের অভিজ্ঞতা বলে, আমার নিজের অভিজ্ঞতাই আছে যে জেলখানায় থাকা অবস্থায় যদি পরিবার পরিজনের কেউ মারা যায় তাকে প্যারোল দেয়া হয়, সে জানাজা করে, দাফন করে, তারপরে যায়। কিন্তু তোমার ক্ষেত্রে তার উল্টোটা ঘটলো, তোমার স্ত্রী এবং ছেলের মরদেহ জেলখানায় নিয়ে আসা হলো। তুমি কি চেয়েছিলে প্যারোলে মুক্তি? আমার প্যারোলে দরখাস্ত করা হয়েছে। আমার অ্যাডভোকেট জয়দেব নন্দী দাদা অবশ্যই চেনে, মোড়লগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি তাজিনুর রহমান পলাশ ভাই। তো
তো কারণ বাগেরহাটের সম্পর্কে জয়দেব নন্দিতা অতপ্রতভাবে জড়িত বাগেরহাটের ব্যাপারে। কারণ বাগেরহাটের প্রতিটা রাজনৈতিক ক্ষেত্র জয়দেব নন্দিতা তার জানা আছে। তো আমার অ্যাডভোকেট তখন বললো যে প্যারোলে মুক্তির জন্য আবেদন 2টা করো, একটা কপি রিসিভ করে নিয়ে আসো। এরা পরবর্তীতে অস্বীকার করবে, যদি প্যারোল না দেয় তাহলে অস্বীকার করবে দরখাস্ত করা হয়নি। তো আমার দরখাস্ত করার পরে জেলারকে ফোন দেয় ডিসি। ডিসি ফোন দিলে জেলার বলে যে আমার অনেক পুলিশ প্রোটোকল লাগবে, আমার পুলিশ প্রোটোকল লাগবে অনেক, এবং আমার বাড়িতে ওই দিন প্রায় 2-3 হাজারেরও বেশি লোক জড়ো হয়। তো ওই দিন ডিসি কে আরেকজন ডিসি অফিসার আরেকজন বলে সাদ্দাম যদি এই মুহূর্তে বাড়ি আসে, তাকে যদি প্যারোলে মুক্তি দেওয়া হয় তাহলে ওইখানে 6-7 হাজার লোক জড়ো হয়ে যাবে, নির্বাচনের জন্য ক্ষতি হবে, এটা করা যাবে। তো এই জন্য তারপরে ডিসি বলল যে আমার পরিবারকে যে আপনারা যশোর কারাগারে যশোর ডিসি কে দরখাস্ত করেন, এটা আমাদের না, সে তো যশোর ডিসি কে দরখাস্ত করেন। তো আমি তো বাগেরহাটের আসামি, আমার তো যশোর কোনো মামলা নেই, আমার আমার কোর্ট বাগেরহাট, আমার জেল বাগেরহাট, আমাকে অবস্থানের জন্য যশোর কারাগারে রাখা হয়েছে। তো ডিসি এটা পারতো, এটা বাগেরহাট কারা কর্তৃপক্ষকে এবং যশোর ডিসি কে এবং যশোর কারা কর্তৃপক্ষকে অনুলিপি দিয়ে একটা মেইল করে দিলে আমার প্যারোলে মুক্তি নিয়ে আমি অন্তত পক্ষে আমার স্ত্রী সন্তানের জানাজার পাশে এসে পাশে দাঁড়াতে পারতাম, কবর দিতে পারতাম এবং আমি আমার স্ত্রীকে কবরে নামাতে পারতাম। সেই সুযোগটা আমাকে দেওয়া হয়। নন্দী দাদাকে তো অনেক কাজ দিয়ে চিনি। আমি 2005 সাল থেকে হচ্ছে আমি একটা হোয়াটসঅ্যাপ লিগের সভাপতি। জয়দেব নন্দিতা বক্তব্য এবং তার দৃঢ় নেতৃত্ব সবকিছুই আমি ফলো করতাম। তো আমি জয়দেব নন্দিতাকে অনেক কাছ থেকে দেখেছি, আর তার বলিষ্ঠ নেতৃত্বের গুণাবলীও অনেকটা আমরা কাছ থেকে দেখেছি। তো তাদের কাছ দিয়ে আমরা যে শিক্ষাটা পেয়েছি, সেই শিক্ষাটা এখন আমরা সেই বিষয়গুলো আমরা উপলব্ধি করছি। এবং কর্মীদের মাঝে আমার ছোট একটা গল্প বলি এর ভিতরে। আমি একদিন রাতে বাড়ি শুয়ে আছি, তো আমাকে যে কোনো একটা কর্মী ফোন দিল যে ভাই আমার এই বিপদ। তো আমার স্ত্রী বললো এত রাত্রে যাবা? তা আমি বললাম যদি দেশের জন্য তোমারও ছেড়ে দিতে হয় তাও আমি ছাড়ার জন্য প্রস্তুত, কারণ আমার এই দেশের প্রতি ভালোবাসাটা আমার বেশি। তো আজকে আমার স্ত্রী মারা গেছে, কিভাবে হত্যা না মারা গেছে সেটা আল্লাহ ভালো জানে, আমি জেলে ছিলাম, আমি জানি না। তো আজকে এই সর্বোপরি তো আমরা দেশটাকে ভালোবাসি, এই দেশটাকে ভালো রাখতে চাই। এই দেশটাকে ভালো রাখার জন্য এই অবৈধ সরকার আমাদের যত নির্যাতন করবে, আমি মনে করি ছাত্রলীগের নেতাকর্মী তত বেশি সুসংগঠিত হবে এবং তত বেশি জেদি হবে। এই বাংলাদেশকে এই এই যে অবৈধ সরকার যেভাবে নির্যাতন করছে এবং বাংলাদেশকে একটি বিপদগামী রাস্তায় নিয়ে যাচ্ছে, সেইখান থেকে বিপদগামী রাস্তা থেকে নিয়ে আসার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সকল প্রস্তুতি নেওয়ার জন্য প্রস্তুত, সকল কাজ করার জন্য প্রস্তুত।